কি ইন্টারেস্টিং দেখুন, এসআইআর এর প্রক্রিয়ায় 3টে জেলায় শতাংশের ভিত্তিতে সব থেকে বেশি নাম বাদ পড়েছে, যেখানে যেমন মুর্শিদাবাদ, যেমন উত্তর দিনাজপুর, যেমন মালদা, সেই 3টে জেলাতেই এই নথিভুক্ত হওয়া বার্থ সার্টিফিকেটের সংখ্যা সব থেকে বেশি। ধরুন 2025 সালের 28শে ফেব্রুয়ারি থেকে 2026-এর 14ই ফেব্রুয়ারি যখন এসআইআর প্রক্রিয়া চলছে, তখন এই নথিভুক্তকরণের যে কাজটা সেটা কিন্তু এগোচ্ছে, যত লাফিয়ে লাফিয়ে সংখ্যাটা বাড়ছে তত। এবং এই প্রশ্রয়টা সম্পূর্ণভাবে এসছে তৃণমূল সরকারের কাছ থেকে, গোপনে নয়, একেবারে প্রকাশ্যে মঞ্চের ওপর থেকে কার্যত দিনের পর দিন অভিযোগ যে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এই জালিয়াতিকে উৎসাহ দেওয়া হয়েছে এবং সরকারি কর্মীদের উদ্দেশ্যে এই বার্তাটা বারবার স্পষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং আজ যদি দেখা যায় যে সত্যি নথিভুক্ত হওয়া 25% নামই জাল, তার দায় তো গত 15 বছর ক্ষমতায় থাকা তৃণমূল সরকারকেই নিতে হবে, ঠিক যেমন প্রশ্ন ফাঁসের দায় বিজেপি সরকারকে নিতে হবে। প্রদীপ্ত, দাদা ধন্যবাদ প্রথমে তোমাকে এত ভালো একটা খবর আমাদের সামনে প্রতিবেদনে আনার জন্য। কেন ভালো খবর বলছি বলো তো? কারণ এটা প্রমাণ করে দিল যে আমার সরকার ওই 3D মডেলের বিরুদ্ধে গিয়ে ওই ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এই 3D মডেলের বাইরে গিয়ে মানুষ যাদের এখনো, আমি দাবি করে বলছি এখনো সবার ডকুমেন্টেশন ঠিক নেই, তাদের পাশে দাঁড়ানোর একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। এবং এই প্রক্রিয়াটা ছিল ডিজিটাইজেশন প্রক্রিয়া। পাশে দাঁড়ানো মানে কি বলছো? ঢালাও সার্টিফিকেট ইস্যু করা? ঢালাও সার্টিফিকেটের ব্যাপারটা এখানে ছিল না। আমি বলি শেষ করি, ক্রস চেক করতে হবে। অবশ্যই আমি বলছি ডিজিটাইজেশন প্রসেসটা, যে কোনো পৌরসভায় তুমি পৌরসভার কর্মীদের কাছে খবর নাও, আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আমার যখন বার্থ সার্টিফিকেটের ডিজিটাইজেশন দরকার হচ্ছে, আমি নির্দিষ্ট আধিকারিকের কাছে যাচ্ছি, ডিএম অফিসে, ডিস্ট্রিক্ট অফিসে, বিভিন্ন জায়গায় গিয়ে তাদের কাছ থেকে আমি নির্দিষ্ট নোটারির মাধ্যমে, সেখানে নোটারির ভূমিকা আছে, গিয়ে আধার কার্ডের তথ্য মিলিয়ে নিয়ে আর পুরনো যেটা রেজিস্টার খাতা, যে রেজিস্টার খাতাগুলো আজকে সিজ করা হলো, তার ভিত্তিতে তুমি যে প্রক্রিয়াটা বলছো, এই প্রসেসটা মানলে কারুর কোনো বক্তব্য নেই, কিন্তু তুমি মঞ্চের ওপর থেকে যেই বলে দিচ্ছ যে বন্যায় হারিয়ে গেছে বললে সরকারি আধিকারিক করে দেবেন, তার পুরো উদ্দেশ্যটা জল শুধু হয়ে যাচ্ছে না, ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন উঠছে। 100% ন্যাশনাল সিকিউরিটি দাদা, এবং ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে কোনো রকম সমঝোতা কারুর কিছু হবে না। তেমনি সোনালী খাতুন বা সুইটি বিবি এদেরকে যখন আপনি পুশব্যাক করে দিচ্ছেন বাংলাদেশি বলে, এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় আপনাকে সুরসুর করে ব্যাক করে নিতে হচ্ছে এবং পেল অর্ডার দিয়ে পাঠিয়ে দিয়ে হচ্ছে, তখন হিউম্যান রাইটের প্রসঙ্গটাও সমানভাবে আসবে। গত সপ্তাহে তার সঙ্গে কোনো বিরোধ নেই, না বিরোধ আছে, দুটো আলাদা দিক, সম্পূর্ণ আলাদা দিক। যেমন ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে তোমার আগে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। তুমি জানো যে সুইটি বিবি এবং সোনাই বিবি নিয়ে তোমার সঙ্গে আমি 300% একমত, নো ডাউট। কিন্তু ইস্যুটা পুশব্যাকের নয়, ইস্যুটা হচ্ছে তুমি যে সার্টিফিকেট ইস্যু করেছো সেটা কি তথ্য প্রমাণ নথি যাচাই করে করেছো না করোনি। দিয়ে তোমাকে এই কারণেই শুরু করলাম, কারণ তোমার প্রতিবেদনের শেষে ছিল, বা তুমিও নিজে বলেছো উপযুক্ত সাজা। সেই জন্যই তো নুরুল এখানে এসে নারায়ণ হতে পারে না, পারবে না। এবং সেই কারণেই বলছি যে তুমি জনপ্রতিনিধির কথা বললে, মালদার এক ভদ্র মহিলা, তাকেও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সে ভারতের নাগরিক, কিন্তু সেই নিয়ে আমরা দিনের পর দিন এখানে চর্চা করেছি দাদা, দিনের পর দিন। আমি আরো কত দিনের পর দিন যারা নুরুল নারায়ণ নিয়ে চর্চা করেছি, ওই উত্তর 24 পরগনা, যেটা অন্যায় সেটার সঙ্গে কোনো রকম আপোষ নেই। অন্যায় সুযোগটা কেন হলো? আবারও বলছি না, সুযোগ যে সবসময় রাজনৈতিক নেতারা দিয়েছেন তা কখনো নয়। এই জন্যই বলছি প্রদীপ্ত 25%, দাদা 25% এখনো প্রুভড হবে না। আমি বলে দিচ্ছি, শোনো না, বিকাশ বাবুকে বলছি, বিকাশ বাবুর কথাটা আমি আজকে আমাদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আপনি ঠিক এইভাবে একটা তদন্ত কমিশন করুন, করে আপনি যারা যারা দোষী, যেমন সলিল বাবু বললেন, দ্য ফার্স্ট নেম অফ দ্য এফআইআর শুড বি দ্য লিডার অফ দ্য হাউস of that time erstwhile chief minister, that is মমতা ব্যানার্জি। আমি বলছি, আমিও সাপোর্ট করব স্যারের সঙ্গে সেই দিনকে। কিন্তু গোটা রাজ্য জুড়ে রেড হচ্ছে মানে তো এক, তদন্ত শুরু হয়ে গেছে। দুই হচ্ছে যে বিকাশ বাবু যে চ্যালেঞ্জটা করেছিলেন সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় মানেননি। তদন্ত করে তার হয় বিকাশ বাবু ঠিক, নয় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক, দুজনে একসঙ্গে তো ঠিক হতে পারে না। আসেনি তো সামনে, না 100 বার নয়। এবং এখানে তোমাকে বলি, তুমি নিজে খবর করেছো, তোমার খবরের মাধ্যমেই দেখেছি, এবং আমি আমার কলেজের একটা এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, সাম বৈদ্য মধ্যমগ্রামের, নামটা বলছি না, সাম বৈদ্য মধ্যমগ্রামের, সে বিএলও যেমন হয়েছে, তার দাদা স্কুল শিক্ষক, সে ভোট চালিয়েছে, কিন্তু তাদের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ গেছে। তার মায়ের 68 সালের দলিল আছে। তাহলে সেই তথ্যটাও তো রয়েছে, যারা ভোট করলো আমার দেশে তারা ভোটার নয়,
তারা নাগরিক নয় এখনো ওই 28 লাখের মধ্যে তাদের নাম নেমে রয়েছে। তাহলে সেই 28 লাখ কি গেল? ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করা হচ্ছে কজন ইললিগাল মাইগ্রেন্টকে পাঠালেন। ইলেকশন কমিশনও বলছে যে 25% জাল কি করে ঢুকলো। আই এগ্রি। এইখান থেকে খুব পরিষ্কারভাবে আমি দুটো মুখে বললাম, এবার আপনাদের দেখাবো। আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে কি করা হয়েছিল সেই ফাইলটা বের করব। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে, সিপিএম এর বিকাশ বাবু, তিনি হয়েছেন চাকরির জন্য, ওনার অপোজিট নামটা বলুন, বিকাশের অপোজিট নাম আমি বলবো না। রোজ গিয়ে বলছে এটা কেটে দাও ওটা কেটে দাও, দেখাচ্ছে আহারে সাধু পুরুষ, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। জিজ্ঞেস করুন আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করব? আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? আদৌ কি তারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল? সেই ফাইলটা একটু দেখবেন না আমি দেখাবো? শটান চ্যালেঞ্জ করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বলেছিলেন তদন্ত হোক এবং তদন্তে যা ফলাফল হবে পাবলিক মিটিংয়ে ওনাকে বলতে হবে। কি বলেছিলেন বিকাশবাবু দেখুন। চেয়ারম্যান হোক মমতা বন্দ্যোপাধ্যায়, তদন্ত কমিটি করুক, তদন্ত কমিটি করে প্রকাশ্যে রিপোর্ট দিয়ে দিক, আমাকে ডিফেন্ড করতে যাব না। ওদের কাছে যা তথ্য আছে প্রকাশ্যে মানুষকে দিয়ে দিক, এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবো। আর যদি না পারেন 15 দিনের মধ্যে, পাগলা গারদে ওর জায়গা হবে। ভারতীয় রাজনীতির ট্র্যাজেডিটা কি জানেন? যে কেউ কোনো অভিযোগ করার আগে তথ্য প্রমাণ নথির তোয়াক্কা করে না, এবং অভিযোগ করার পর এই রকম চ্যালেঞ্জের পর কোনো তদন্ত হয়নি। মানুষ তো জানতে চান যে একেবারে অত লক্ষ মানুষের সামনে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তা সত্যি নাকি নির্জলা মিথ্যে। কোনো তদন্ত হয়নি। বিকাশ রঞ্জন বাবুর চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকসেপ্টই করেননি, গ্রহণই করেননি, তদন্ত হয়নি, তা থেকেই বোঝা যাচ্ছে। তার মানে অভিযোগটা কি ভুল ছিল? কেন তাহলে অপ্রমাণিত এই ধরনের অভিযোগ হাওয়ায় ভাসিয়ে দেওয়া হবে? মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত রাজনীতিবিদদের কাছে আমাদের পরিষ্কার প্রশ্ন যে অভিযোগ প্রমাণিত হওয়ার তো দূরের কথা, অন্তত কিছু নথিপত্র সঙ্গে দিন, না হয়তো আবার 3 বছর পর এই স্টুডিওতেই বসে দেখাতে হবে যে কি বলেছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।